আর একটু খোঁজাখুঁজির পর শুদ্ধ শঙ্কিত মনে বাসায় ফিরে এলো। তার মাথা ভীষণ ঘামছে, কি করবে বুঝতে পারছে না। দরজা খোলাই ছিল। অবিশ্রান্ত শরীর নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো সোফায় বসে টিভিতে একটা কমেডি শো দেখে হেসে কুটি কুটি হচ্ছে ধারা। শুদ্ধর শিরদাঁড়া বেয়ে একটা স্বস্তির অনুভূতি বয়ে গেল। পরক্ষণেই তার প্রচণ্ড রাগ হলো। সে শক্ত মুখ করে ধারার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, ধারা, ভেতরে আসো। শুদ্ধর আওয়াজ পেয়ে পাশে ঘুরে ধারা কিছু বলার আগেই শুদ্ধ গটগট করে নিজের রুমে চলে গেল। পেছনে পেছনে গেল ধারাও। ধারার রুমে ঢুকতেই শুদ্ধ দরজা ভিজিয়ে দিয়ে থম ধরা গলায় ধারাকে প্রশ্ন করল, তুমি বাসায় আসছো কখন? ধারা স্মিত হেসে বলল, সন্ধ্যার একটু পরেই। অনেকক্ষণ হয়েছে। শুদ্ধ গলার আওয়াজ বাড়িয়ে বলল, তোমাকে যে আমি বলছিলাম আমি তোমাকে নিতে আসবো সেটা কি তোমার মনে ছিল না? ধারা নরম গলায় বলল, তোমার আসতে দেরি হচ্ছিল, তাই আমি ভাবলাম তুমি আর আসবে না। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল আর কতগুলো মেয়েও আমাদের এখানের ছিল, তাই তাদের সাথে আমিও চলে এসেছি। মাত্র 30 মিনিটের মতো কি দেরি হলো আর তুমি নিজে নিজে ভেবে নিলে আমি আসব না? তুমি জানো তোমার কলেজে গিয়ে আজ 2 ঘন্টা যাবৎ আমি কিভাবে খুঁজেছি। আমার কত টেনশন হচ্ছিল। শুদ্ধ, আমি ইচ্ছে করে তো আর কিছু করিনি। পরিস্থিতিতে এমন হয়ে গেছে। আর ধারার কথায় শুদ্ধ বাধা দিয়ে বলল, কথার মাঝে কথা বলবে না। আগে আমার কথা শেষ করতে দাও। কথা না বললে আমি নিজেরটা এক্সপ্লেইন করব কিভাবে? শুদ্ধ খুব চেঁচামেচি করতে লাগলো। ধারা বিরক্ত হয়ে বলল, শুদ্ধ আস্তে কথা বলো, মা শুনবে। শুদ্ধ নিজের মতো করেই বলে যেতে লাগলো, তুমি আমার জন্য দাঁড়ালে না কেন? বললাম না, আমি ভেবেছিলাম তুমি আসবে না। আজকাল তো আবার তুমি খুব বেশি ব্যস্ত থাকো। তোমার কোন সময়ই হয় না। হ্যাঁ থাকি ব্যস্ত, কাজের জন্যই থাকি, অকাজে তো আর থাকি না। তাই বলে কি কখনো এমন হয়েছে তোমার কাছে আসার কথা বলেছি কিন্তু আসিনি? শুধু শুধু তো একটা পিঞ্চ মারা কথা বলে দিলে। আমি যে আজকে 2 ঘন্টা যাবৎ কিরকম অবস্থায় পড়েছিলাম সেটা তো আর তুমি বুঝবে না। তুমি কিন্তু এখন ওভাররিক্ট করছো। আমি ওভাররিক্ট করছি? আর তুমি কি করেছো? বাসায় যখন একা একাই আসছিলে আমাকে ফোন করে তা জানালে না কেন? ধারা মুখ ভার করে বলল, আমি ফোন নিয়ে যাইনি। বাহ, ফোন নিয়ে যাওনি? তাহলে ফোনটা সাথে রাখো কেন? যখন দরকারে পাওয়াই যাবে না? আমি কতবার কল করছি জানো? ফোন নাও তো নাওনি, আবার বন্ধ করেও রেখে গেছো। চালু করে রাখলেও আর কি হতো? চুমকি গেছে বেড়াতে, মা স্মার্ট ফোন রিসিভ করতে পারে না। বাজলে শুধু শুধু অস্থির হতো, তাই বন্ধ করে রেখেছিলাম। তাহলে বাসায় আসার পর ফোন অন করে জানালে না কেন? তোমাকে কল করিনি, 100 বার কল করে ফেলেছি, তোমার নিজের ফোনই তো বন্ধ। শুদ্ধ জোর গলায় বলল, অসম্ভব। আমার ফোন আমি সবসময় অন রাখি। তোমার মতো অফ করে রেখে মানুষকে টেনশনে ফেলি না। এখনো অনই আছে। এই বলে ধারাকে দেখানোর জন্য শুদ্ধ পকেট থেকে ফোন বের করে দেখলো ফোন সত্যিই বন্ধ। চার্জ শেষ হয়ে কখন যেন বন্ধ হয়ে গেছে। শুদ্ধ টেনশনের মধ্যে আর খেয়াল করেনি। ধারার কথাই সত্যি দেখে শুদ্ধ খানিক মিলিয়ে গেল। ধারা সেদিকে তাকিয়ে হাসার মতো ভঙ্গি করে বলল, খুব তো চেঁচাচ্ছিলে। এখন দোষটা কার? শুধু কি আমারই? এবার বুঝলে দোষটা কার? শুদ্ধ খানিক ইতস্তত করে ফুটবল না হয়ে বলল, এখন এতটুকুতেই আমার দোষ হয়ে গেল? দোষটা তোমার। ধারাও পুরো ক্ষেপে গিয়ে বলতে লাগলো, তোমার দোষ? না তোমার দোষ, তোমার দোষ। শুদ্ধ বলল, এখন তো স্বীকার করবেই না। আমার আজকে কি অবস্থা হয়েছিল তা আমিই জানি। আমার জায়গায় তুমি থাকলে না সেখানেই অজ্ঞান হয়ে থাকতে। আমার অজ্ঞান হওয়া নিয়ে আর কিছু বলবে না। আমি তো বলবই। ধারা আরো কাছে এগিয়ে বলল, ভালো হবে না বলে দিচ্ছি। আর একবার বললেই কিন্তু আমি তোমাকে। শুদ্ধ এক পা করে এগিয়ে এগিয়ে ধারাকে পেছনে নিতে নিতে বলল, কি করবে? বলো কি করব? ধারা বলার মতো কিছু খুঁজে পেল না। আমতা আমতা করতে লাগলো। শুদ্ধ রমুখে বিজয়ের হাসি ফুটতে শুরু করলো। ধারা হাত মুষ্টিবদ্ধ করে জোরে শ্বাস টেনে বলল, তোমার সাথে কথা বলার কোন মানে হয় না? ওকে, আমার সাথে আর কথা বলবা না। আচ্ছা, মনে থাকে যেন। এই বলে ধারা পেছনে মুখ ঘুরে দাঁড়ালো। শুদ্ধ নিজের মুখ ঘুরিয়ে নিল। রাতের বেলা খাবার সময় হলে সবাই ডাইনিং টেবিলে বসল। সবাই বলতে শুদ্ধ, ধারা আর খোদেজা। শুদ্ধ আর ধারা আজ পাশাপাশি বসেনি, বসেছে একের অপরের বিপরীত প্রান্তে। মুখোমুখি, দুজনের কারো
মুখেই কোন কথা নেই, দুজনেই রাগে গজগজ করছে। খোদেজা চুপচাপ খেতে লাগলো, খেয়াল করলো খাবারের সময়ে আজ পরিবেশটা অন্য দিনের তুলনায় একদম শব্দশূন্য। কারো মুখে কোন কথা নেই। নয়তো অন্য দিন তো দুজনে কত হাসি মজা করে, আজ পুরো ভিন্ন। খাবারেও দুজনের মন নেই, একটু খাচ্ছে আবার শুধু নাড়াচাড়া করছে আর একটু পর পর শুধু একে অপরের দিকে রাগী চোখে তাকাচ্ছে। মূল ধ্যান মূলত তাদের সেখানেই। খোদেজা বুঝতে পারল কিছু একটা হয়েছে, তাই সেও আর কোন কথা না বলে চুপচাপ নিজের খাবার খেয়ে প্লেট রান্নাঘরে নিয়ে রাখতে গেল। খোদেজা যাবার পর শুদ্ধ পানি ঢালার জন্য জগ কাত করতে বেখেয়াল বসত পানি ছিটকে পড়ল তার করে। শুদ্ধ থতমত খেয়ে উঠল। ধারা নিজের খাবারের দিকে তাকিয়ে ইচ্ছে করে হেসে উঠল। শুদ্ধ থম মেরে বলল, তুমি হাসলে কেন? ধারা শুদ্ধ দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, আমার মুখ, আমার হাসি, আমার ইচ্ছা। এই বলে আরো শব্দ করে হাসতে লাগলো ধারা। শুদ্ধ দাঁত কিরমির করতে লাগলো। কিছু খাবার প্রায় শেষের দিকে। একটি বাটিতে এক পিচ বেগুন ভাজা অবশিষ্ট ছিল। ধারা নেওয়ার জন্য হাত বাড়ালো। অনভ্যাস বশত শুদ্ধ সেদিকে হাত বাড়িয়ে ফেলল। দুজনের হাত একসাথেই পড়ল বাটিতে। শুদ্ধ বলল, আমি আগে হাত দিয়েছি, তুমি বাড়ালে কেন? বেগুন ভাজা আমি নেব। ইস, বললেই হলো, আমি আগে হাত দিয়েছি, তাই আমি নেব। ধারা নিজের দিকে বাটি টেনে নিল। শুদ্ধ আবার বাটি নিজের দিকে টেনে নিয়ে বলল, আগে হাত আমার গেছে। বাটি ছিল মাঝখানে। তোমার হাতের চাইতে আমার হাত লম্বা। দুজনে যদি একসাথেও বাড়িয়ে থাকি লজিক্যালি আমার হাতই আগে যাবে। অতএব বেগুন ভাজা আমার। তুমি না বেগুন খাও না। বেগুন খেলে তোমার শরীরে চুলকানি হয়। সত্যি বলতে শুদ্ধ বলেই গেছিল যে তার বেগুন খেলে চুলকায়। ধারার কথায় খেয়াল হলো, কিন্তু এখন এতদূর এসে হেরে যাওয়াও তো যায় না। তাই নিজের গাঁট বজায় রেখে বলল, আমার শরীর নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমারটা আমি বুঝব। এমনিতেও চোখের সামনে কত চুলকানি সহ্য করি, বেগুনের চুলকানিতে আর কি। শুদ্ধ যে কথাটা ধারাকে মিন করে বলেছে তা অনুধাবন করতে পেরে ধারার মুখ হা হয়ে গেল। সে বিস্ফোরিত মুখে বলল, আমি চুলকানি? শুদ্ধ বাঁকা হেসে বলল, যাক, তোমার বোঝার লেভেলটা অন্তত ভালো। ধারা রান্নাঘরের দিকে মুখ করে বিচার দেওয়ার ভঙ্গিতে কাদো কাদো মুখ করে জোরে ডেকে উঠল, মা। শুদ্ধ বলে উঠল, হ্যাঁ, কিছু হলে তো শুধু এটাই পারো। ম্যা। শুদ্ধ ধারার মতো করে মুখ ভেঙিয়ে ডেকে দেখালো। ধারার আগে গোজগোজ করতে করতে বলল, এমন করছো না, এখন এই বেগুন আমিই খাবো। ধারা বাটি টেনে ধরল। শুদ্ধ বাটি টেনে ধরে বলল, কোনোদিনও না, আমি খাবো। দুজনে বাটি ধরে টানাটানি করে চেঁচাতে লাগলো। খোদেজা তখন ওদের মাঝখান থেকে বাটিটা উঠিয়ে নিয়ে বলল, কি শুরু করলি তোরা? কতক্ষণ ধইরা সহ্য করতাছি। একটু প্লেট ধুইতে রান্নাঘরে গিয়ে আর টিকতে পারলাম না। তোদের দুজনের কারোরই খাওয়া লাগবো না। এই বেগুন ভাজা আমি নিয়ে গেলাম। খোদেজা বেগুন নিয়ে গেলে দুজনেই হা করে সেদিকে তাকিয়ে রইল। তারপর আবার একে অপরের দিকে চোখ পড়তেই দুজনের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোতে লাগলো। রাত হলো গভীর, নিঝুম, নিস্তব্ধ। সবাই ঘুমানোর প্রস্তুতি নিল। ধারা আর শুদ্ধ ঘুমানোর জন্য বিছানায় উঠে দুজনে দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে চাদর টেনে বিছানার দু প্রান্তে শুয়ে রইল। কেউ কারো দিকে ফিরেও তাকালো না। তারপর শুরু হলো তাদের চাদর নিয়ে টানাটানি। ধারা এই নিজের দিকে চাদর টেনে নেয়, আবার শুদ্ধ ছাড়ে না, শক্ত করে ধরে রাখে। দুজনে দাঁত খিচে চাদর নিয়ে যুদ্ধ শুরু করলো। কেউ কারো থেকে কম না। একসময় শুদ্ধ জোরে চাদর নিয়ে টান দিতেই ধারার হাত হঠাৎ আলগা হয়ে গেল। ফলস্বরূপ আচমকা চাদর নিয়ে বিছানা ছেড়ে নিচে পড়ে গেল শুদ্ধ। ধারা উঠে বসল। শুদ্ধ নিজেকে ধাতস্থ করে মেঝে থেকে উঠে এলোমেলো চুলগুলো ঠিক করে বলল, এটা কি হলো? কি হলো? তুমি ভালো মতো শো না কেন? শুধু নড়াচড়া করো। আমি নড়াচড়া করি? নড়াচড়া করার মতো জায়গাটা কোথায়? এমনিতেও তো জায়গা পাই না। এত বড় খাট, তবুও সব জায়গা তো তুমিই দখল করে রাখো। এই যে এই এতটুকু জায়গার মধ্যে আমাকে শুতে হয়। আচ্ছা, আর ঘুমানোর পর যে তুমি আমার উপর ঠ্যাং তুলে রাখো তার বেলা। আর তুমি যে শুধু নাক ডাকো তার বেলা। শুদ্ধ বিছানায় উঠে তেড়ে এসে বলল, একদম মিথ্যা কথা বলবে না। ধারাও পুরো তেজের সাথে বলে, মিথ্যা হলে হোক, আমি তো 100 বার বলবো। তাহলে আমিও বানিয়ে বলবো তুমি ঘুমের মধ্যে মুখের লালা দিয়ে বিছানা ভাসিয়ে ফেলো। ছি, ছি, মানুষ শুনলে কি বলবে? ধারার আগে দুঃখে জ্বলে উঠে বলল,
ভালো হবে না কিন্তু। অবশ্যই ভালো হবে। ওদের কথা কাটাকাটির মাঝে হঠাৎ খোদেজা রুমের দরজা খুলে চেঁচিয়ে উঠে বলল, আহ, থামবি তোরা, তোদের চেঁচামেচিতে ঘরে থাকা যাইতেছে না। ঘুমাবো কেমনে? খোদেজার ধমকে দুজনেই পুরো ভেজা বিড়ালের মতো চুপসে রইল। চেহারায় নির্দোষ নির্দোষ ভাব ফুটিয়ে রইল তারা। শুদ্ধ বলল, সরি আম্মা। ধারা এত জোরে জোরে কথা বলছিল যে যার কারণে তোমার এমন লেগেছে। আর হবে না। ধারা মুখা করে শুদ্ধ রদিকে তাকিয়ে আবার খোদেজাকে বলল, হ্যাঁ মা, আর হবে না। শুদ্ধকে আমি বুঝিয়ে দেব। শুধু শুধু সে চেঁচামেচি করে আপনার ঘুম ভাঙিয়ে দিল। শুদ্ধ বলল, আমি চেঁচামেচি করেছি নাকি তুমি করেছো? জি না, তুমি করেছো। না, তুমি করেছো। খোদেজা আবারও মাথায় দুপাশে হাত উঠিয়ে চেঁচিয়ে উঠে বলল, চুপ। আর একটা কোথাও কেউ বলবি না, নয়তো এখন আমার থেকে খারাপ কেউ হইব না। তোদের দুইজনের আজকে হইছে কি বলতো? তোদের একসাথেই রাখা যাইব না। তাইলে তোরা নিজেদের ঘুম তো বাদার আমারেও ঘুমাতে দিবি না। হ্যাঁ রে মাহতাব, আজকে তোরও কি হইছে বলতো? তুইও কি পোলাপান হইয়া গেলি? আমি বউরে নিয়া যাইতাছি। এখন থিকা বউ আমার কাছেই ঘুমাবো। একসাথে হইলেই তোগো খালি ঝগড়া আর ঝগড়া। এখন আলাদা থাইকা শান্তিতে থাক। খোদেজার কথা শুনে ওদের দুজনেরই মুখের হাওয়া বেরিয়ে গেল। দুজনে কিছু বুঝে ওঠার আগেই খোদেজা ধারার হাত ধরে নিজের সাথে নিয়ে গেল। ধারাকে নিয়ে গেলে শুদ্ধ একটু উপরে উপরে ভালো থাকার ভাব ধরে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তারপর বারবারই শুধু নড়াচড়া করতে লাগলো সে। উঠে বসল, পানি খেল, তারপর আবার শুয়ে পড়ল। 100 বার এপাশ ওপাশ করেও আর ঘুম আসলো না। বারবার শুধু চোখ যেতে লাগলো দরজার বাইরে, খোদেজার রুমের দিকে। ঘড়ির কাঁটা 12টার ঘরে ছুঁই ছুঁই। নিস্তব্ধতায় ছেয়ে গেছে পুরো এলাকা। রাস্তায় একটি কালো বিড়ালের মিউ মিউ ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। এমন সময় একটা লম্বাকৃতির কালো ছায়া খোদেজার রুমের বাইরে দেখা যায়। ছায়াটা খুবই আস্তে আস্তে দরজার কাছে এগোতে থাকে। ছায়াটা মূলত শুদ্ধ পা টিপে টিপে মায়ের রুমে উকি দেওয়ার চেষ্টা করে সে। খোদেজার রুমের দরজা সবসময় খোলাই থাকে। আজও তার ব্যতিক্রম নয়। রুমের লাইট বন্ধ, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শুদ্ধ কিছু ঠাউর করতে পারে না। আরও একটু স্পষ্ট করে দেখার চেষ্টায় শুদ্ধ দরজার কাছে এগোতেই দরজা তার ধাক্কায় ক্যাত করে শব্দ হলে শুদ্ধ দৌড়ে সেখানে থেকে চলে আসে। শব্দ পেয়ে ঝট করে শোয়া থেকে উঠে বসে ধারা। খোদেজা নির্লিপ্ততা থেকে একটু জোরে জোরে বলে, ও কিছু না বউ, তুমি শুয়া থাকো। মনে হয় কোন বিড়াল ছিল, আজকাল বড্ড জ্বালানি শুরু করছে। ধারা শুয়ে পড়ল। তারও একদমই ঘুম আসছে না। বারবার মন শুধু বাইরে যেতে চাইছে। বাইরের শব্দটা যে শুদ্ধ ছিল সেটা সেও বুঝতে পেরেছে। কিন্তু শাশুড়ির সামনে তো আর কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ শুয়ে রইল। খোদেজার কথা স্পষ্টই শুনতে পায় শুদ্ধ। মা তাকে বিড়াল বলেছে রাগে দুঃখে শুদ্ধ খোদেজার দরজার সামনে গিয়ে শুধু পায়চারি করতে থাকে। ধারা একটু মাথা উঠিয়ে দেখতে নেয়, কিন্তু খোদেজার ঠান্ডা চোখের দৃষ্টি দেখে আবারও দ্রুত শুয়ে পড়ে। দরজার ওপাশে শুদ্ধ পায়ের খটখট শব্দ বাড়তে থাকে। খোদেজা বলল, এমন হাঁটাহাঁটি কইরা লাভ নাই। বউরে আর পাবি না। বউ আমার কাছেই থাকবো। চুপ কইরা যায়া ঘুমায় থাক। শুদ্ধ হাঁটা থামিয়ে বলল, আম্মা, এটা কিন্তু ঠিক না। তুমি আমার বউকে নিয়ে আসবা কেন? আমার বউ আমার কাছে থাকবে। এই কথা ঝগড়ার করার সময় খেয়াল ছিল না। একসাথে হইলে যখন তোমরা ঝগড়াই করবা তাইলে আলাদাই থাকো। বউ আমার কাছেই ঘুমাবো আর তুমি যাইয়া তোমার রুমে ঘুমাওগা। না তাহলে আমিও এখানেই ঘুমাবো। আমার একা একা ভয় লাগে। মায়ের খাবি এখন। 26 বছর একলা একলা ঘুমাইছিলি কেমনে? এখন তোর ভয় লাগে? যা এদিক থিকা। শুদ্ধ মেঝেতে বসে পড়ে বলে, না, আমি যাব না। আমি এখানেই বসে থাকব। খোদেজা নির্লিপ্ততা স্বরে বলে, তাইলে থাক সারারাত ওইখানেই বৈশা, তোর যেমন ইচ্ছা। তারপর ধারার দিকে ফিরে খোদেজা বলে, তুমিও কিন্তু আবারও রমতো কইরো না বুঝছো। চুপচাপ ঘুমায় থাকো। শাশুড়ির হুকুম শুনে ধারা চটজলদি মাথা নেড়ে সাইড দিয়ে কাঁথা মুড়ি দেয়। শুদ্ধ মুখ গোমরা করে সেখানে থেকে উঠে নিজের রুমে চলে আসে। অনেকটা সময় পেরিয়ে যায়। রাত আরো গভীর হয়। একসময় ধারা আস্তে আস্তে মাথা থেকে কাঁথা সরায়। একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে খোদেজাকে। খোদেজার চোখ বন্ধ। অপর পাশ ফিরে শুয়ে আছে সে। ঘুমে পুরো কাতর। ধারা আস্তে করে গা থেকে কাঁথা সরায়, একটু একটু করে উঠার চেষ্টা করে। ঠিক
তখনই খোদেজার কাশির শব্দ শুনলে আবারও ধপ করে বিছানায় শুয়ে পড়ে। তারপর দেখে খোদেজার ঘুম ভাঙেনি, এমনিই ঘুমের ঘোরে কেসে উঠেছিল। ধারা আবারও আরেক দফা উঠার চেষ্টা করে। খুবই আস্তে আস্তে বিছানা ছেড়ে মেঝেতে পা ফেলে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে বিছানা ছেড়ে এগোতে থাকে। খোদেজা দরজার মুখোমুখি শোয়া। ধারা শুয়েছিল তার বিপরীত পাশে। তাই স্বাভাবিকই ধারার খোদেজাকে অতিক্রম করে যেতে হবে। অন্ধকারে খুব সাবধানে এগোতে থাকে ধারা। এমন সময় খোদেজা পাশ ফিরতেই ধারা দ্রুত মেঝেতে বসে পড়ে। আস্তে আস্তে মাথা উঠিয়ে দেখে খোদেজা ঘুমিয়ে আছে। তারপর খুবই ধীরে ধীরে দরজা ফাঁক করে বেরোতেই কার সাথে যেন হঠাৎ ধাক্কা খায়। অন্ধকারে দুজনেই চমকে ওঠে। ধারা চিৎকার দিতে দিতেও থেমে যায়। শুদ্ধ মুখ চেপে ধরে ধারা নিজেকে ধাতস্থ করে ফিসফিস করে বলে, ওহ তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শুদ্ধ অভিমানের স্বরে বলে, আসছো তাহলে? আমি তো ভাবছি আর আসবেই না। কি না কি একটু রাগারাগি হয়েছে তার জন্য তুমিও এভাবে মার সাথে চলে যাবা? আমার কথা একটুও ভাবলে না? ধারা মোলায়েম স্বরে বলল, আমি কি ইচ্ছে করে গিয়েছি? মা-ই তো আমাকে টেনে নিয়ে গেল। আমারও তো যেতে ইচ্ছে করছিল না। ঘুমও আসছিল না এতক্ষণ। আর আমার বুঝি খুব ঘুম আসছিল। এজন্যই তো এখানে 10 বার চক্কর দিয়ে ফেললাম। ধারা শুদ্ধকে সাবধান করে বলল, আস্তে কথা বলো। মা আবার ঘুম থেকে উঠে যেতে পারে। আমাদেরকে একসাথে মা দেখলে আবারও রাগ করবে। এদিকে আসো। বলি শুদ্ধ ধারাকে বারান্দায় নিয়ে আসলো। দুজনে পাশাপাশি মেঝেতে বসলো। কেউ কোন কথা বলল না। অনেকটা সময় পেরিয়ে গেল। দুজনেই চুপচাপ ইতস্তত করতে লাগলো। কি বলবে না বলবে ভেবে পেল না। শুধু আর চোখে বারবার একে অপরের দিকে তাকাতে লাগলো। একসময় শুদ্ধই নীরবতা ভেঙে আস্তে আস্তে বলতে লাগলো, আচ্ছা সরি, আমারই ভুল হয়েছে। আমি আজকে তোমার সাথে খুব বেশি রাগারাগি করেছি তাই না? ধারা আস্তে করে শুদ্ধ দিকে তাকিয়ে বলল, না, ঠিকই আছে। তুমি তো আমার জন্যই চিন্তায় এমন করেছ। ভুলটা আমারই। আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। আমার কোনভাবে তোমাকে ইনফর্ম করা উচিত ছিল। শুদ্ধ জোর গলায় বলল, আরে না, তোমার ভুল কিভাবে হয়? তুমি তো আর ইচ্ছা করে করনি। তোমার কাছে তো আর ফোন ছিল না। জানাবে কিভাবে? তারপরে তো আমার ফোনই বন্ধ হয়ে গিয়েছিল। আর যা করেছো ভালোই করেছো। সামহাও যদি আমি কোথাও আটকে যেতাম তাহলে তো তোমাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হতো। আমি শুধু শুধু ওভাররিক্ট করে ফেলেছি। না, ভুলটা আমারই। আমার জন্যই এত কিছু হয়েছে। আরে না, আমার ভুল। না, আমার ভুল। আবারও কথা তর্কে চলে যাচ্ছে বুঝতে পেরে শুদ্ধ ধারা দুজনেই একসাথে হেসে উঠল। দরজার আড়াল থেকে এতক্ষণ সবকিছুই লুকিয়ে দেখছিল খোদেজা। ওদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে গেছে দেখে মুচকি হেসে আবার নিজের রুমে চলে যায় সে। খোদেজার উপস্থিতি তারা কেউই টের পায়নি। দুজনেই নিজের মতো করেই কথা বলে যেতে থাকে। শুদ্ধ মৃদু হেসে মাথা চুলকে বলল, কি যে করি না আমরা। আজকে কি ঝগড়াটাই না করলাম? ধারা মাথা নিচু করে স্মিত হেসে বলল, হুম। শুদ্ধ বলল, তবে যাই বলো, আমি প্রথম প্রথম তোমার সাথে অনেক চেঁচামেচি করে ফেলেছি। আমার এটা ঠিক হয়নি। তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছিল। কত সবকিছু ঠিক রাখার চেষ্টা করি, তবুও সবকিছু জীবনে স্মুথলি যায়ই না। ছোটখাটো দুঃখকর ব্যাপারগুলো ঘটে যায়। ধারা বলল, ছোট ছোট দুঃখ জীবনে থাকা ভালো। কখনো পরিপূর্ণ সুখী হতে নেই। ওই যে কথায় আছে না, বেশি সুখ কপালে সয় না। সুখের পাল্লা বেশি ভারী হয়ে গেলে স্রোতের মতো দুঃখ জীবনের দিকে ধেয়ে আসে। প্রকৃতি ভারসাম্য পছন্দ করে। সুখের আধিক্য যত বেশি হবে তাকে ঘাটতি করা দুঃখের পরিমাণ ততই বড় হবে। আমার মাঝে মাঝে খুব ভয় হয় শুদ্ধ। আমি খুব বেশি সুখী হয়ে গেছি। কিছু হবে না তো? শুদ্ধ হেসে ধারাকে হাত দিয়ে আগলে বলল, ধুর, কিছুই হবে না। তুমি বেশি বেশি ভাবো। আমি আছি না। শুদ্ধ ভরসামাখা মুখের দিকে তাকিয়ে ধারা বিচলিত মুখে স্মিত হাসে। শুদ্ধ কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। আর মনে মনে কামনা করে এই সময় কখনোই না ফুরাক। একটা কালো রঙের কাক সেই কখন থেকে রেলিংয়ের উপর বসে গলা ছেড়ে কাকা করে ডেকে যাচ্ছে। ধারা বারান্দার টবগুলোতে পানি দেওয়া অবস্থাতেই আর চোখে একবার কাকটার দিকে তাকায়। ধারার চোখের দৃষ্টিতে হোক বা অন্য কোন কারণেই হোক ধারা তাকাতেই কাকটা তার গলার আওয়াজ কমিয়ে ফেলল। আরও একবার ক্ষীণ স্বরে কাকা করে পুরোপুরি চুপ হয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে শুদ্ধ গলার আওয়াজ শোনা যায়। ধারার নাম ধরে অনবরত ডেকে যাচ্ছে সে।
সকালের উদীয়মান সূর্যের দিকে একবার তাকিয়ে ধারা পানি দেওয়া বন্ধ করে রুমের মধ্যে ঢোকে। শুদ্ধ কাঠের আলমারির সামনে দাঁড়ানো, কবাট খুলে তখন থেকে কি যেন খুঁজে চলেছে। ধারা পাশে গিয়ে দাঁড়িয়ে ভ্রু উঁচিয়ে ইশারা করে, কি? শুদ্ধ খোঁজা চালিয়ে রেখেই বলল, আমার কালো রঙের টাইটা কোথায়? খুঁজে পাচ্ছি না। ধারা দ্বিতীয় তাকের শার্টের স্তূপটা একটু উঁচু করতেই কালো রঙের টাইটা বেরিয়ে এলো। শুদ্ধ একগাল হেসে ফেলে বলল, ও এখানে ছিল, দেখেছ? আমার চোখেই পড়েনি। শুদ্ধ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের উপর টাই পেঁচাতে থাকে। ধারা পেছনে দাঁড়িয়ে মৃদু হাসে। শুদ্ধকে আজ অন্যদিনের চাইতে একটু বেশি এক্সাইটেড লাগছে। আর হবেই বা না কেন? আজ শুদ্ধ একটা ইয়াং অ্যাচিভমেন্ট ইভেন্টে এই প্রথম ইনভাইটেড। যেই ইভেন্টে এইবার প্রধান আকর্ষণই মূলত শুদ্ধ। শুদ্ধ, মতো আরও অনেকেই আছে, তবে সাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি করা উঠতি সাফল্যের অধিকারী শুদ্ধ কাজের দক্ষতায় এখন অধিক আলোচিত। শুধু শুদ্ধ একা নয়, শুদ্ধ পুরো পরিবারই সেখানে আমন্ত্রিত। অতএব ধারা আর বাকি সবাইও যাবে। তবে শুদ্ধকে বেরোতে হচ্ছে একটু আগেই। ফ্যাক্টরিতে তার কিছু জরুরি কাজ আছে। সদ্য চালু হওয়া এই ফ্যাক্টরিতে এখন নানাবিধ প্রয়োজনীয়তা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। সেগুলাকে পাশ কাটিয়ে যাবার কোন উপায় নেই। শুদ্ধ ঠিক করল ফ্যাক্টরি থেকে সে যথাসময়ে ইভেন্টে পৌঁছে যাবে। ধারাকে বলে দিয়েছে যেন সোজা ইভেন্টে চলে যায় তারা। ধারা অনেকক্ষণ ধরেই শুদ্ধ দিকে তাকিয়েছিল। শুদ্ধ মুখের খুশির আমেজটা দেখতে তার ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে শুদ্ধ তার লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছাতে পারছে দেখে। ধারা নিজেকে খুব ভাগ্যবতী মনে করে এই অসাধারণ মানুষটির সাফল্যের দ্বারে পৌঁছানোর অসাধারণ যাত্রাটি নিজের চোখে দেখতে পারছে বলে। তাই বাঁধতে গিয়ে শুদ্ধ বারবার তালগোল পাকিয়ে ফেলছে। ধারা সেটা খেয়াল করে মৃদু হেসে শুদ্ধ হাত ছাড়িয়ে নিজের টাই বেঁধে দিতে লাগলো। শুদ্ধ হরবর করে বলতে লাগলো, ধারা, আমি কিন্তু ফ্যাক্টরির কাজ শেষ হলে সেখানে পৌঁছে যাব। তোমরা তার আগেই বেরিয়ে পড়ো কিন্তু। আর শুদ্ধ কথা মাঝপথে থামিয়ে দিয়ে অবিকল তার মতো করে ধারা বলতে লাগলো, আর একদমই লেট করবে না, সাবধানে যাবে, নিজেদের খেয়াল রাখবে। এই তো। শুদ্ধ হেসে ফেলল, ঠোঁট চেপে হেসে বলল, উহুম, আরও আছে। যাবার আগে খেয়াল করে ফোনটার সাথে করে নিয়ে যেও। শুদ্ধ মানিব্যাগ পকেট ঢুকিয়ে বের হওয়ার জন্য এগোলো। ধারা পেছনে পেছনে যেতে যেতে বলল, আমি মাকে নিয়ে একা একা যেতে পারবো। তুমি চিন্তা করা বন্ধ করো। একটা নতুন অ্যাড্রেস খুঁজে যাওয়া আর এমন কি? আমি পারবো। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে শুদ্ধ বলল, অবশ্যই পারবে। আমি যখন থাকবো না তখন তো তোমাকে একা একাই সব করতে হবে। মুখের হাসি গায়েব হয়ে গেল ধারার। এক আকাশ অভিমান নিয়ে সে শুদ্ধ দিকে তাকিয়ে বলল, এমন কথা আর কখনো বলবে না। তোমাকে ছাড়া আমি কিচ্ছু পারবো না। ধারার অবস্থা দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে ফেলবে। শুদ্ধ হেসে ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন একটু হাসো প্লিজ। আমাকে এভাবে গোমরা মুখে বিদায় দিবে? ধারার ঠোঁট প্রসারিত করে একটু হাসল। ধারার কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে চলে গেল শুদ্ধ। ধারা দাঁড়িয়ে রইল। সিঁড়ি দিয়ে যতক্ষণ শুদ্ধ ছাটা পর্যন্ত দেখা গেল ততক্ষণ। একটা ক্যাব ভাড়া করে যথাসময়েই ধারা, খোদেজা আর চুমকি ইভেন্টে পৌঁছে গেল। খোদেজার আসার একদমই ইচ্ছে ছিল না। প্রচণ্ড সংকোচ হচ্ছে। এত বড় বড় মানুষের ভেতর সে অর্ধমূর্খ মানুষ আর কি করবে? কিন্তু তার ছেলে সেই কথা শুনলে তো কি জোর করে মাকে রাজি করিয়ে ছেড়েছে। নয়তো মাকে ছাড়া সে যাবে না। চুমকি ভীষণ উৎফুল্ল হয়ে আছে। এত সুন্দর সাজসজ্জা সে আগে কখনো দেখেনি। প্রবেশদ্বারেই বেলুন দিয়ে রাউন্ড করে গেট সাজানো। এত এত বেলুন। চুমকির ইচ্ছে হলো একটা বেলুন ছুটিয়ে নিয়ে রেখে দিতে। অনেক কষ্টে সে তার ইচ্ছেটাকে সংযত করল। অনেক মানুষ পাশ দেখিয়ে ঢুকছে না। ধারা সবাইকে নিয়ে ঢুকল, কিন্তু হলের ভেতরে গেল না। গেটের কাছেই দাঁড়িয়ে রইল। তাদেরকে তাড়াতাড়ি আসতে বলে শুদ্ধই এখনো আসেনি। নিশ্চয়ই কোন কাজে আবার আটকা পড়ে গেছে। শুদ্ধকে ফোন লাগালো ধারা। কিছুক্ষণ বাজতেই শুদ্ধ রিসিভ করল। তাড়াহুড়োর গলায় বলল, ধারা, তোমরা কি পৌঁছে গেছো? ধারা বলল, হ্যাঁ। তুমি কোথায়? কখন আসবে? আর তোমার আশেপাশে এত শব্দ কেন? শুদ্ধ একটা সিএনজি ডেকে উঠতে উঠতে বলল, এই তো আমি রাস্তায়। মাত্র সিএনজিতে উঠলাম। একটু পরই এসে পড়ব। তুমি সবে গাড়িতে উঠলে, এতক্ষণ ফ্যাক্টরিতে ছিলে। তাড়াতাড়ি আসো।
আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি আসছি। ফোন রাখছি। কথা কিছু শোনা যাচ্ছে না। তোমরা ভেতরে গিয়ে বসো। দাঁড়িয়ে থেকো না। শুদ্ধ ফোন কেটে দিল। ধারা ভেতরে গেল না। দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর আবার শুদ্ধকে ফোন দিল। শুদ্ধ তখন সিএনজিতে। আশেপাশে শুধু গাড়ির হর্নের শব্দ। ফোনের আওয়াজ শুদ্ধ শুনতে পেল না। একটু পর পর গাড়ির জ্যামে আটকে পড়ছে। শুদ্ধ বারবার ঘড়ির দিকে তাকাতে লাগলো। এমন হতে থাকলে তার নির্ঘাত দেরি হয়ে যাবে। শুদ্ধ সিটের সাথে ঠেস দিয়ে বসে তাড়াতাড়ি পৌঁছানোর অপেক্ষা করতে লাগলো। রাস্তায় এখন পুরোই রমরমা অবস্থা। শুধু গাড়ি আর গাড়ি। সবারই আগে যাবার তারা। একটা বড় ট্রাক সবাইকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগোতে লাগলো। প্রশস্ত রাস্তার মাঝখানে দাপট দিয়ে চলতে লাগলো সেটি। একসময় নিজের থেকে ক্ষুদ্র একটি সিএনজির পেছনে পড়ে তাদের গতিতে স্মুথ এসে পড়ল। বার কয়েক হর্ন বাজিয়ে সরে যেতে বলল। সিএনজি চালকের সাইড দিতে একটু দেরি হতে লাগলো। কিন্তু সেই দেরির সহ্য হলো না সেই বৃহদাকার ট্রাক চালকের। বৃহত্তর কেন ক্ষুদ্রতরকে পরোয়া করবে। কতই না অবলীলায় সিএনজিটাকে ধাক্কা মেরে নিজের জায়গা বানিয়ে চলে গেল ট্রাকটি। অনেকটা সময় পেরিয়ে গেল শুদ্ধ এখনো আসলো না। ধারা আর খুদে যাওয়া অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল। এর মাঝে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এসে ভেতরে বসার জন্য অনুরোধ করে গেছে তাদের, তারা যায়নি। একসময় ইভেন্ট শুরু হয়ে গেল। অনেকে এসে শুদ্ধ কথা জিজ্ঞেস করল। কিন্তু ধারা কিছু বলতে পারল না। বারবার শুদ্ধকে ফোন করতে লাগলো ধারা। কিন্তু না আর ফোন রিসিভ হলো আর না কোন খবর পেল। ধারা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। একসময় খবর এলো। কিন্তু সেটা শুদ্ধ ফিরে আসার নয়, তার অ্যাক্সিডেন্টের। ধারা পাগল প্রায় অবস্থায় হাসপাতালের এসে পৌঁছালো। নিঃশ্বাসটাও যেন আটকে আছে তার। তার পেছনে আছে খোদেজা আর চুমকি। কাঁদতে কাঁদতে তাদের অবস্থাও খারাপ। হাসপাতালের এসে ওরা জানতে পারল অ্যাক্সিডেন্টের সময় সিএনজি চালক ছিটকে গাড়ির বাইরে পড়ে গিয়েছিল। সে খানিক আহত হয়েছে। আর তেমন কিছু হয়নি। কিন্তু শুদ্ধ অবস্থা খুব বেশি খারাপ। তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। একটা ডাক্তার সেখানে থেকে বের হয়ে আসলে ধারা তোতাপাখির মতো বলি আওড়ে শুদ্ধ কথা জিজ্ঞেস করল। ডাক্তার কপালে একটা চিন্তার ছাপ ফুটিয়ে বলল, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে বাঁচার সম্ভাবনা খুব কম। ডাক্তারের মুখে এই কথা শুনে ধারার পুরো পৃথিবী ঘুরে উঠল। মেঝেতে পড়ে গিয়ে তার কপালের কার্নিশ কেটে গেল। গল গল করে রক্ত বেরোতে লাগলো সেখানে থেকে। তার নিথর শরীরটা টেনে একটা বেডে শুইয়ে দিয়ে একজন নার্স ব্যান্ডেজ করে দিল। একটু পর জ্ঞান ফিরে আসলে চোখ খুলে সে সবার আগে শুদ্ধ কথা জিজ্ঞেস করল। দ্রুত বেগে উঠে বসতেই কপালের তীক্ষ্ণ ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠল। কিন্তু তাতে তার কোন ভ্রুক্ষেপই হল না। শরীরের যন্ত্রণার চাইতে মনের যন্ত্রণায় যে তাকে অধিক কাবু করে রেখেছে। যখন সে জানতে পারল শুদ্ধ অবস্থার কোন পরিবর্তন হয়নি সে আবারও পাগলের মতো কান্নাকাটি করতে লাগল। মাথার ব্যান্ডেজ টান দিয়ে খুলে ফেলে দু হাত দিয়ে গাল খামছে ধরল। কখনো আবার দাঁত দিয়ে হাত কামড়ে ধরল। শুদ্ধকে ছাড়া এক মুহূর্তের জন্য বেঁচে থাকার কথা সে কল্পনাও করতে পারে না। বারবার শুধু আল্লাহ আল্লাহ করতে লাগলো। কেউই তাকে শান্ত করতে পারল না। ডাক্তারদের পা পেঁচিয়ে ধরে শুধু তার স্বামীকে বাঁচানোর জন্য আকুতি করতে লাগলো। ডাক্তার বলল তাদের যতটুকু করার তারা করেছে। এখন 24 ঘন্টার মধ্যে পেশেন্টের জ্ঞান ফিরলেই কিছু একটা বলা যাবে। জ্ঞান না ফিরলে পেশেন্টের কোমায় যাবারও সম্ভাবনা আছে। ধারার বুক চিরে যাবার মতো যন্ত্রণা হতে লাগলো। অঝোর ধারায় কাঁদতে লাগলো সে। ধারার এই অবস্থা ডাক্তার নার্স সহ সবার চোখেই পানি এনে দিল। এমনভাবে বেশিক্ষণ চলতে থাকলে হয়তো এই মেয়েটিই মারা যাবে। একটু পরই জ্ঞান হারিয়ে ফেলছে সে। খোদেজার হয়েছে আরেক যন্ত্রণা। ছেলের দুঃখে সে কি কাঁদবে। ছেলের বউকে সামলানোর জন্য তাকে শক্ত থাকতে হলো। ধারার মাথাটা বুকে চেপে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো সে। হাসপাতালের এসে শুদ্ধ যেই রক্তমাখা মুখটা দেখেছিল সেটা বারবার তার মস্তিষ্কে আঘাত করে হৃদয়ে রক্তক্ষরণ করতে লাগলো। তার ছেলে মাহতাব জন্ম না দিলেও তার নিজের ছেলের থেকেও সে বেশি। পুরো পৃথিবীর কাছে এই মাহতাব বিচক্ষণ, দূরদর্শী, গুছিয়ে কথা বলার মানুষ হলেও মায়ের কাছে সে ছিল নিতান্তই বাচ্চা সুর। যখন যা মনে আসতো অবলীলায় বলে দিত। কত শ্রম আর মেধায় এই ছেলেই কত কিছু করে ফেলল, আর আজ কেমন নিথর হয়ে পড়ে আছে দেখো। খোদেজার বুকের মধ্যেটা মোচড় দিয়ে উঠে। মাঝখান থেকে কেটে গেল 17 ঘন্টা।
শুদ্ধ জ্ঞান ফেরার কোন হদিশ নেই। ধারার অবস্থা আরো খারাপ হয়ে গেল। বারবার নিজেকে ক্ষতবিক্ষত করে তুলতে লাগলো সে। এর মাঝে অনেকবারই জ্ঞান হারিয়েছে। তাকে সামলানো ভারী মুশকিল হয়ে উঠল। বারবার শুদ্ধ কাছে যাবার জন্য পাগলামো করতে লাগলো। উপায় না পেয়ে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হলো তাকে। কিছুক্ষণের মধ্যেই ওষুধ তার কাজ শুরু করে দিল। শুদ্ধ কাছে যাবার জন্য ছটফট করতে করতে আস্তে আস্তে অবশ হয়ে আসতে লাগলো তার শরীর। ক্লান্ত চোখগুলো ঝাপসা হবার আগে সে শুধু একটা কথাই শুনতে পেল। শুদ্ধর জ্ঞান ফিরেছে। প্রায় 2-3 ঘন্টা পর ধারার ঘুম ভাঙে। চোখ খুলে হাসপাতালের সিলিং চোখে পড়তেই প্রথমে ঠাউর করতে পারে না সে আসলে কোথায়। সারাদিন পেটে কিছু পড়েনি, শরীর ভীষণ ক্লান্ত, তার উপর বেশ কয়েক জায়গায় আঘাতের যন্ত্রণা। তবুও দীর্ঘ এক ঘুমের ফলে এখন শরীর একটু ভালো। সিলিং থেকে চোখ সরিয়ে পাশে নিতেই হাসপাতালের বেডের স্ট্যান্ডে ঝুলে থাকা এক পরিত্যক্ত স্যালাইনের নল দেখেই ধারার পূর্বের সকল কথা মনে পড়ে যায়। ক্ষণবিলম্ব না করে সে গায়ের থেকে সাদা চাদর সরিয়ে অস্ফুট স্বরে শুদ্ধ বলে ডেকে উঠে দ্রুত বেগে শুদ্ধ কেবিনে যায়। একটা জড়ো হাওয়ার ন্যায় দরজাটা খুলতেই শুদ্ধ দু চোখ আস্তে করে ধারার দিকে যায়। ধারা যেন হঠাৎ থমকে যায়। এতক্ষণের ঘূর্ণিপাকের মতো উদ্বেলিত হওয়া তার সমস্ত অস্থিরতার বহিঃপ্রকাশ যেন এক নিমিষে বন্ধ হয়ে যায়। ঠিক যেমন প্রকৃতির এক ভয়াল ঘূর্ণিঝড়ের পরে সমুদ্র যেভাবে শান্ত হয়। মিনিট খানেকের মতো ধারা কিছু বলতে পারে না, নড়তেও পারে না, শুধু ঠায় দাঁড়িয়ে থাকে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে তার প্রাণের সঞ্চার, প্রশান্তির আধার, জীবনের স্বস্তিদায়ক সেই দৃষ্টিযুগলের দিকে। পৃথিবী যেন হঠাৎ করেই থমকে যায় তার কাছে। আর অন্য কিছু তার দৃষ্টিতে আসে না। আসে শুধু একটা দরজা, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার ভালোবাসা আর তাদের মধ্যকার ক্ষুদ্র দূরত্ব। ধারা অপলক তাকিয়ে থেকে বশীকরণের মতো আস্তে আস্তে এগোতে থাকে। ধারাকে দেখে শুদ্ধ তার বা হাতের কাপা কাপা আঙ্গুলগুলো বিছানা থেকে আস্তে আস্তে তোলার চেষ্টা করে। শুদ্ধ বেডের কাছে এসে নিজের হাতটা আস্তে আস্তে শুদ্ধ আলতো উঁচু করে দেওয়া হাতের নিচে রেখে আঁকড়ে ধরে ধারা। তারপরই হঠাৎ মেঝেতে বসে পড়ে। শুদ্ধ আঁকড়ে ধরা হাতটায় একটা চুমু দিয়ে নিজের মুখের কাছে নিয়ে কেঁদে উঠে ধারা। মৃত্যু থেকে বেঁচে ফেরা স্বামীর হাত ধরে তার শব্দহীন কান্না সেখানে উপস্থিত সকলের মন ছুঁয়ে দেয়। অন ডিউটিতে থাকা হেড ডক্টর চশমা খুলে নিজের চোখ মুছে। নার্সেরাও আবেগলাপুত হয়। কখন যেন অজান্তেই মনে প্রাণে তারাও চাইছিল মেয়েটি তার স্বামী ফিরে পাক। এখন যখন তা পূর্ণ হলো তখন মেয়েটির সাথে সাথে তারাও এক ধরনের প্রশান্তি খুঁজে পায়। মাথায় হাতে ব্যান্ডেজ পেঁচানো শুদ্ধ ধারাকে মাথা নাড়িয়ে নিষেধ করে কাদার। তার অবস্থা এখন একটু ভালো, আউট অফ ডেঞ্জার। সেই ঘণ্টাখানেক আগে যখন তার জ্ঞান ফিরেছিল তখন থেকেই ধারাকে খুঁজে চলছিল সে। এখন যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো তখন ধারার সাথে সেও খানিক আবেগলাপুত হয়ে পড়ল। শুদ্ধ বারণ শুনে ধারার ঝটপট চোখের পানি মুছে মুখে হাসি টেনে উঠে দাঁড়াল। তার শুদ্ধ বেঁচে ফিরেছে, সে আর কাঁদবে কেন। শুদ্ধ শোয়া থেকে বসার চেষ্টা করল, কষ্ট হলো, পারল না। ডাক্তার নিষেধ করল, কিন্তু শুদ্ধ শুনল না। খোদে যা শুদ্ধকে ধরে পেছনে বালিশ দিয়ে বসার জন্য সাহায্য করতে চাইল। হঠাৎ শুদ্ধ কেমন আতঙ্কগ্রস্ত স্বরে বলে উঠল, একি, আমি আমার পা নাড়াতে পারছি না কেন। একরাশ বিস্ময় নিয়ে ডাক্তারের দিকে তাকালো ধারা। ডাক্তার কেমন যেন ইতস্তত করে সঙ্গে সঙ্গেই ফিচেল হেসে উঠে বলল, আরে ও তেমন কিছু না, ছোটখাটো মাইনর ইনজুরি। তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই তো তুমি হাঁটতে পারবে না, হাত পা নাড়াতে একটু তো সমস্যা হবেই। তুমি টেনশন নিও না, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় শুদ্ধ খানিক আশ্বস্ত হলো ধারাও। কিন্তু এরপরই ডাক্তার তাকে একা ডেকে যা বলল তা পুরোই স্তম্ভিত করে রেখে দিল তাকে। হাসপাতালের 15 দিন কাটানোর পর শুদ্ধ বাড়িতে ফিরে আসলো, হুইল চেয়ারে। ধারা হুইল চেয়ারে শুদ্ধকে টেনে রুমে নিয়ে এলো। হাত দিয়ে ধরে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে। শুদ্ধ কিছুই বলল না, কেমন যেন বিষণ্ণ হয়ে রইল। ধারা মুখে হাসি টেনে বলল, খাবে কিছু? তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। শুদ্ধ আস্তে করে মাথা নেড়ে না করল। ধারার মধ্যে মন খারাপের ছায়া নেমে আসতে চাইলেও সে তাতে গা করল না। আবারও হাসি টেনে রুমের পর্দাগুলো আরেকটু সরিয়ে দিতে দিতে বলল, আজকে আবহাওয়া খুব সুন্দর তাই না? দেখো, আকাশটা কত সুন্দর লাগছে।
শুদ্ধ আস্তে করে বলল, আমি হাঁটতে পারবো কবে ধারা? ধারার হাত থেমে গেল। নিজেকে সামলিয়ে ধারা প্রসঙ্গ পাল্টিয়ে বলল, কটা দিন একটু রেস্ট নিতেই হাঁপিয়ে উঠছ। তুমিও না, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। ধারা দ্রুত সেখানে থেকে চলে যেতে লাগলো। আস্তে করে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল শুদ্ধ। সেই দীর্ঘশ্বাসের শব্দ শুনে ধারা দরজা মুখে দাঁড়িয়ে পড়ল। তার মুখে মেঘের ছায়া নেমে আসলো। ধারার মনে পড়ে গেল সেদিন ডাক্তার তাকে নিজের চেম্বারের ডেকে কি বলেছিল। শুদ্ধ, পা নাড়াতে না পারার কোন মাইনর ইনজুরির কারণে না। শুদ্ধ সামনে ছিল বলে তখন মিথ্যা বলতে হয়েছে। অ্যাক্সিডেন্টের কারণেও মস্তিষ্কে আঘাতের ফলে মস্তিষ্ক থেকে নার্ভের সংকেত প্রেরণে বাধার সৃষ্টি হচ্ছে, যার ফলে আশঙ্কা করা হচ্ছে দুই পায়ের নিচের অংশ সম্ভবত প্যারালাইজড হয়ে গেছে। তবে এটা চিরস্থায়ী নাকি সাময়িক সেটাও রিপোর্ট দেখে এখনই বলা যাচ্ছে না। যদি সাময়িক সময়ের জন্য হয়ে থাকে তবুও সেটা ঠিক হতে অনেক সময়ের প্রয়োজন হবে, যার ফলে শুদ্ধ হাঁটতে পারবে না। সময় লাগবে, চিকিৎসা নিতে হবে, ভেঙে পড়া যাবে না। কিন্তু এই সময়টায় বেশিরভাগ পেশেন্টই ভেঙে পড়ে। প্যারালাইসিসের কারণে তাদের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটে। তারা হাঁটতে পারে না, যার ফলে পেশেন্ট মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে। যেহেতু আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা যাবে কিনা সেটা আগের থেকেই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, তাই তারা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ভেবেই নেয় যে তারা আর কোনোদিন হাঁটতে পারবে না। জীবনের প্রতি বিষাদ ভাব এসে পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়ে যায়। তাই এই সময় পেশেন্টকে অবশ্যই প্রচুর মানসিক সাপোর্ট আর যত্নে রাখতে হয়। হাল না ছেড়ে দিতে উৎসাহিত করতে হয়। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, এর উপর ফিজিওথেরাপির ব্যবস্থাও আছে। আমরা ভালো কিছুর আশা রাখতে পারি, কিন্তু তার আগে পেশেন্টের নিজের মনোবল থাকা অনেক প্রয়োজন। তার নিজের চেষ্টা আর মনের জোরই তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। মানসিক শক্তি ছাড়া এই অসুস্থতা কাটিয়ে ওঠা বেশ কঠিন। পেশেন্ট যদি হাল ছেড়ে দেয় তবে এই কেসে ট্রিটমেন্টও আর কোন কাজে আসে না। ডাক্তারের কথা মনে করে ধারা আরেকবার পেছনে ফিরে শুদ্ধ দিকে তাকায়। দেখে শুদ্ধ নীরব হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। ধারার বুক চিরেও একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একে একে শুদ্ধ দিনগুলো হুইলচেয়ারেই কাটতে থাকে। কাজের চাপে আটকে থাকা শুদ্ধ এখন অবসরের অবকাশ নেই। সারাটা দিন বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। আর কি বা সে করবে? সামান্য হুইলচেয়ারে বসতে হলেও তার অন্যের সাহায্য লাগে। এমনকি এখান থেকে ওখানে যেতে হলেও ডাকতে হয় অন্যদের। সাহায্য নিতে হয় হুইলচেয়ারের। পা দুটো তো প্রায় অচল। সবকিছু হুট করেই কেমন যেন পাল্টে যায়। নিজের পায়ে হাঁটতে না পারায় সে না ফ্যাক্টরিতে যেতে পারে আর না তার ফলের খামারে। সব কাজে স্লথ তৈরি হয়, হতে থাকে ক্ষতি। এই তো সবেই পরিপূর্ণ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল সে। একের পর এক সুযোগ এসে ধরা দিচ্ছিল তাকে, যা সে যথাযথ কাজেও লাগাচ্ছিল। কিন্তু এই উঠতি সাফল্যের মাঝেই হঠাৎ এই দুর্ঘটনা নেমে এসে জীবনটাকে যেন নিচের দিকে টেনে ধরল। সবকিছু থেমে গেল। শুদ্ধ কিছু করার থাকে না, শুধু সারাক্ষণ বিষণ্ণ মনে বিছানায় হেলান দিয়ে বসে থাকে। কখনো কখনো হুইলচেয়ার টেনে জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মুখে এখন আর সেই নজরকাড়া টলপড়া হাসি দেখা যায় না। আগের মতো তার মুখে আর সেই দুষ্টুমির ঝিলিক খেলা করে না। সবকিছুই নীরব, নির্লিপ্ততা। শুদ্ধকে এই অবস্থায় দেখে সবথেকে বেশি যন্ত্রণায় ভোগে ধারা। যেই শুদ্ধ সবসময় নিজের কাজে মশগুল থাকত, সবসময় কিছু না কিছু নতুন করার চেষ্টায় থাকত, আজ সেই উদ্যমী পরিশ্রমী শুদ্ধ উদাস হয়ে বসে আছে হুইলচেয়ারে। যার মুখের প্রতিটি শব্দে এক আকাশ অনুপ্রেরণা বহন করত, আজ সেই হয়ে আছে হতাশায় বিবর্জিত। এই দৃশ্য ধারার জন্য যে ঠিক কতটা অসহনীয় তা শুধু উপরওয়ালাই জানেন। তবুও সে নিজেকে সামলে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু আগের মতো সবকিছু আর তেমন সহজ হয় না। আর না আগের মতো থাকে তাদের সম্পর্ক। শুদ্ধ মেজাজ আজকাল কেমন যেন খিটখিটে হয়ে গেছে। হয় বেশি কথাই বলে না, মনমরা হয়ে থাকে, নয়তো অল্পতেই রেগে যায়। পায়ের ব্যায়ামও করতে চায় না, চেষ্টা ছেড়ে দেয়। নিজেকে অন্যের উপর বোঝা মনে করে, কষ্ট পায়, মন খারাপ করে। জীবনটাই যেন বিষাদ বোধ হয় তার। অন্যদিনের মতোই সকালের পরে জানালার কাছে হুইলচেয়ারে বসেছিল শুদ্ধ। দৃষ্টি আকাশের দিকে নিবন্ধ। সেই দৃষ্টিতে কোন আশা নেই, স্বপ্ন নেই,
আছে শুধু হতাশা। ধারা দরজা ঠেলে সেই সময় ভেতরে প্রবেশ করে। রুমে কারো প্রবেশের শব্দে শুদ্ধ খানিক হকচকিয়ে গিয়ে নিজেকে সামলে নেয়। ধারা এসে শুদ্ধ রদিকে তাকিয়ে একবার মিষ্টি করে হেসে বিছানার উপর পড়ে থাকা শুদ্ধ কাপড় চোপড় গোছাতে থাকে। বালিশের দিকে চোখ যেতেই হঠাৎ ধারার গতকাল রাতের কথা মনে পড়ে। রাতের অন্ধকারে দৃষ্টি আড়াল করে শুদ্ধ কিভাবে তাকে বলেছিল তার মতো অচলকে ছেড়ে দিয়ে ধারাকে নতুন করে জীবন শুরু করতে। শুধু কি গতকালই, এর আগেও তো শুদ্ধ কতবার কতভাবে ধারাকে এই কথাগুলো বলেছে। প্রতিবারের মতোই ধারা বিরক্ত হয়েছে, কখনো কখনো এড়িয়ে গেছে। ধারার ভাবনায় ছেদ ঘটে বাইরে থেকে ভেসে আসা আওয়াজে। শুদ্ধ জানালা দিয়ে সেদিকটায় তাকিয়ে বলে, এমন শব্দ কিসের? ধারা স্মিত হেসে বলল, আমাদের বিল্ডিংয়ের পাশে বাচ্চাদের খেলার ছোটখাটো একটা পার্ক তৈরি হচ্ছে। বিকেলে তোমাকে নিয়ে সেখানে যাব কেমন? ঘুরে দেখো, ভালো লাগবে। আমি গিয়ে কি করব? হাঁটতে তো আর পারবো না। ধারা অপ্রস্তুত হয়ে পড়ে, কি বলবে খুঁজে পায় না। প্রসঙ্গ পাল্টানোর জন্য কিছু বলতে শুদ্ধ দিকে তাকাতেই দেখে শুদ্ধ হুইল ঘুরিয়ে কোথায় যেন যাচ্ছে। ধারা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? শুদ্ধ বলল, গরম লাগছে, গোসল করব। আচ্ছা, আমি এই কাপড়গুলো ভাঁজ করেই তোমাকে করিয়ে দিচ্ছি। শুদ্ধ বাথরুমের দিকে এগোতে এগোতে নির্লিপ্ততার স্বরে বলল, আমি পারব। আস্তে করে পেছনে ঘুরে গেল ধারা। চোখের পানি আটকানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কারণ যতটা সে জানে ততটা শুদ্ধও জানে সে একা পারবে না। দুপুরের পর খুদেজা চুমকিকে নিয়ে রূপনগরে গেল। পরদিন সকালেই চলে আসবে। রান্নাঘরের ময়লার ঝুড়ি পুরো ভরে গেছে। বাসায় আর কেউ না থাকায় ধারাকেই সেটা ফেলতে নিচে যেতে হলো। শুদ্ধ ছিল তখন ঘুমিয়ে। হঠাৎ প্রস্রাবের বেগ আসায় তার ঘুম ভেঙে গেল। সে ধারার নাম ধরে ডেকে উঠল, কোন সাড়া পেল না। এদিকে তার যাওয়া প্রয়োজন। সে বারবার একে একে ধারা খুদেজার নাম ধরে জোরে জোরে ডাকতে লাগল, কিন্তু কেউ এগিয়ে এলো না। বেগ বৃদ্ধি পেলে শুদ্ধ নিজে নিজেই বিছানা ছেড়ে উঠার চেষ্টা করল। খুব কষ্ট হলো। প্রথম চেষ্টাতেই পারল না। খুব কষ্টে বিছানার ধারে রাখা হুইলচেয়ারটি হাত দিয়ে টেনে নিয়ে নিজের পা টেনে টেনে বসার চেষ্টা করল। পারল না। হঠাৎ হুইলচেয়ার নিয়েই বিছানা ছেড়ে মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেল। খালি মেঝে থেকে উঠার জন্য শুদ্ধ পাগলের মতো চেষ্টা করতে লাগল, কিন্তু কারো সাহায্য ব্যতীত পারল না। শুদ্ধ চোখ ফেটে জল বেরোতে লাগল। নিজের অসহায়ত্বে চিৎকার করতে লাগল সে। ততক্ষণে বাসায় ফিরে সেই চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে রুমে ছুটে আসলো ধারা। শুদ্ধকে মেঝেতে এভাবে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে তাকে তাড়াতাড়ি তুলতে নিল। শুদ্ধ কোনোমতে শুধু বলল, আমাকে তাড়াতাড়ি বাথরুমে নিয়ে চলো। শুদ্ধকে নিজের কাঁধে আশ্রয় দিয়ে দ্রুত শুদ্ধকে বাথরুমে নিয়ে গেল ধারা। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেল। এই ঘটনাটা শুদ্ধ মনে গভীর দাগ কাটল। তারপর থেকে আর ভালো মন্দ একটি কোথাও বলেনি সে। পুরোটা সময় থম মেরে হুইলচেয়ারে একা একা বসে রইল রুমে, একদম মূর্তির মতো স্তব্ধ। শুদ্ধ যাতে আর অপ্রস্তুত বোধ না হয় তাই ধারাও আর ইচ্ছে করে তার সামনে এলো না। ধীরে ধীরে রাত গভীর হলো। শুদ্ধ অবস্থানের কোন পরিবর্তন হলো না। একনাগারে অন্যমনস্ক দৃষ্টি ভেঙে হঠাৎ তার চোখ পড়ল সামনের ড্রেসিং টেবিলের আয়নায়। হুইলচেয়ারে বসা নিজের প্রতিবিম্ব চোখে পড়তেই তার দুপুরের পরের সেই ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। এক দৃষ্টিতে আয়নার দিকেই তাকিয়ে রইল সে। তার চোখ রক্তিম হতে লাগলো। হাতল ধরা হাতের মুঠি হতে লাগলো শক্ত থেকে শক্ত। হঠাৎ সে হাতের কাছের ভারী একটা সুপিত তুলে আয়নার দিকে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে বিকট শব্দ তুলে আয়নাটি ভেঙে চুরমার হয়ে নিচে ঝনঝনিয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই শরীরের সবটুকু শক্তি দিয়ে জোরে চিৎকার করে উঠল শুদ্ধ। হাতের কাছে যাই পেল হাত দিয়ে নিচে ছুঁড়ে মারল। হুইলচেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে চিৎকার করে এলোপাথারি ছুটতে থেকে রুমের মধ্যে ধ্বংসলীলা চালাতে লাগল। বিছানার চাদর টেনে ফেলে দিল। কাচের জগ গ্লাস যা পেল তাই ভাঙতে লাগল। একটা ফুলদানি তুলে দরজার দিকে মারতে গিয়ে হঠাৎ থমকে গেল শুদ্ধ। দরজা মুখে শান্ত মুখে ঠায় দাঁড়িয়ে আছে ধারা। তাকিয়ে আছে শুদ্ধ দিকে। শুদ্ধ প্রলয়কারী হুঙ্কার মুহূর্তেই থেমে গিয়ে ফুলদানি ধরা হাতের বাঁধন শিথিল হয়ে এলো। অশ্রু মাখা চোখযুগল নামিয়ে আস্তে করে হাতের ফুলদানিটা মেঝেতে রেখে দিল শুদ্ধ। কাচের ভাঙা টুকরোগুলো পেরিয়ে ধীরে ধীরে শুদ্ধ পাশে এসে দাঁড়ালো ধারা। শুদ্ধ মাথা নিচু করে রইল, কোন কথা বলল না। ধারা শুধু তাকিয়ে থাকলো তার দিকে।
এর আগেও তাদের জীবনে অনেক কঠিন সময় এসেছে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তবুও শুদ্ধ কখনো ভেঙে পড়েনি, হাল ছেড়ে দেয়নি। নিজের উপর পূর্ণ আস্থা, বিশ্বাস সবসময়ই ছিল তার, যার জোরে সে সবকিছু জয় করেছে। কিন্তু আজ সে আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী, শক্ত মনোবলের অধিকারী শুদ্ধই ভেঙে পড়েছে। তার আত্মবিশ্বাসে ফাটল ধরেছে, হাল ছেড়ে দিয়েছে সে। ধারার শান্ত মুখে শুধু অপলক দেখতে লাগলো সেই শুদ্ধকে। দৃষ্টি লুকিয়ে শুদ্ধ ভাঙা ভাঙা গলায় আর্তনাদের মতো করে বলতে লাগলো, আমি আর এভাবে থাকতে পারছি না ধারা। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। এভাবে অন্যের উপর বোঝা হয়ে বেঁচে থেকে কি লাভ? সামান্য নিজের কাজটুকুও আমি নিজে করতে পারছি না। এখান থেকে ওখানে যেতে হলেও আমাকে অন্যদের ডাকতে হয়, এমনকি বাথরুমেও আমি একা একা যেতে পারি না। অসহায়ের মতো পড়ে থাকি, কাপড় নষ্ট করে ফেলি, সেসব তোমাকে পরিষ্কার করতে হয়। আমি আর এসব দেখতে পারছি না, সহ্য হচ্ছে না। তোমার ঘেন্না হয় না? ধারা শুদ্ধ হুইলচেয়ারের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে জোর গলায় বলল, না হয় না, কারণ আমি জানি আজ যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আপনিও আমার জন্য এসব করতেন। ঘেন্না করে দূরে সরে থাকতেন না। আমরাই তো আমাদের জন্য সবসময় থাকবো, তাই না? এখানে এমন কথা কেন আসবে? শুদ্ধ মাথা নেড়ে বলল, না ধারা, তুমি আমার কথা শোন। তুমি এখনো ইয়াং, তোমার পুরো জীবনটাই এখনো পড়ে আছে। আমার পেছনে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে। আমার দ্বারা আর কিছু হবে না। আমি আর কিছু পারবো না। কোন কাজও করতে পারবো না, সংসারও করতে পারবো না। তুমি কেন এভাবে পড়ে থাকবে? এখানে থেকে তোমার আর কিচ্ছু হবে না। তুমি নিজের জীবনটা নিয়ে ভাবো। একটা জীবন কিন্তু আর বারবার ফিরে পাবে না। এটাকে নষ্ট করো না। এখান থেকে চলে যাও। আমাকে নিয়ে ভেবো না। নতুন করে জীবন শুরু করো। ধারা কপট রাগ নিয়ে বলল, তুমি যদি আরেকবার এই কথাটা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। আমাকে ছুঁয়ে বলো তো, এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিতে? নতুন করে জীবন শুরু করতে? এখন বলো, এখন চুপ করে আছো কেন? যেটা তুমি করতে না সেটা আমাকে করতে বলছো কেন? আর এমন কি বা হয়েছে তুমি হাঁটতে পারছো না বলে, যার জন্য তোমাকে আমার ছেড়ে যেতে হবে? আমার তো কোন সমস্যা মনে হচ্ছে না। তুমি জানো, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা কতটা খারাপ ছিল। তোমার বাঁচার সম্ভাবনা পর্যন্ত ছিল না। আমি কতটা ভয় পেয়েছিলাম। আল্লাহ কাছে শুধু পাগলের মতো একটা জিনিসই চাইছিলাম, আল্লাহ যেন তোমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ সেটা আমাকে দিয়েছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তুমি যে বেঁচে আছো আমি এতে অনেক খুশি। এই আমার কাছে অনেক। এখন তুমি কোন অবস্থায় আছো তাতে আমার কোন যায় আসে না। তুমি শ্বাস নিচ্ছ, এই পৃথিবীতে আছো, আমার কাছে আছো, এর থেকে বেশি আর আমার কিছু চাওয়ার নেই। তুমি থাকা মানেই আমার পুরো পৃথিবী থাকা। তুমি যে আমার জন্য আমার জীবনে ঠিক কী অর্থ বহন করো সেটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। কোনোদিন হবেও না। তোমাকে আমি ভালোবাসি শুদ্ধ। তোমাকে ছাড়া থাকবো কি করে? কথাগুলো বলতে বলতে ধারার গলা ধরে এলো, চোখে পানি চলে এলো। শুদ্ধ অবস্থাও একই। শুদ্ধ অসহায়ের মতো ভরসা হারা গলায় বলল, এমনটা কেন হলো ধারা? এমনটা হবার কি খুব দরকার ছিল? ব্যাংকের লোন এখনো বাকি, আর এদিকে আমার সব কাজ প্রায় বন্ধের মতো। সামনে কিভাবে কি হবে আমি কিচ্ছু ভাবতে পারছি না। কত কষ্ট করে আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, আর আজ সব এলোমেলো হয়ে গেল। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল ধারা। আমার এত দিনের পরিশ্রম সব খারাপ হয়ে গেল। আমার বাকিটা জীবন শুধু এই হুইলচেয়ারেই বোধহয় কাটবে। আমি আর কোনোদিন হাঁটতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমিও ফেল হয়ে গেলাম। সব শেষ হয়ে গেল ধারা, সব শেষ হয়ে গেল। ধারার চোখে পানি চলে এলো। হুইলচেয়ারের হাতলের রাখা শুদ্ধ হাতের উপর দুহাত রেখে ধারা পাশ থেকে বলল, কিচ্ছু শেষ হয়নি শুদ্ধ, সব ঠিক হয়ে যাব দেখো। শুধু একটু সময়ের প্রয়োজন। তুমি আবার হাঁটতে পারবে, তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, মনের জোর রাখতে হবে। তুমি হাঁটতে পারবে। শুদ্ধ কান্না মাখা গলায় অস্ফুট স্বরে বলল, আমি পারবো না। ধারা জোর দিয়ে বলল, তুমি পারবে, অবশ্যই পারবে। তোমার নিজের উপর বিশ্বাস না থাকলেও আমার আছে। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে শুদ্ধ। তুমি চেষ্টা করলেই পারবে। তুমি ভেঙে পড়তে পারো না, এত দূর এসে তুমি হাল ছাড়তে পারো না।
যে শুদ্ধ আমার মতো মানুষকে নিজের উপর বিশ্বাস রাখা শিখিয়েছে, আজ সেই শুদ্ধ এভাবে ভেঙে পড়তে পারে। একটা স্বাভাবিক সিস্টেমের বিপরীতে গিয়ে অন্যদের মতের তোয়াক্কা না করে যেই শুদ্ধ এমন ব্যতিক্রমী পথে হেঁটে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, সেই শুদ্ধ কি আজ এভাবে হাল ছেড়ে দিতে পারে? যে মানুষটা সবাইকে শক্ত থাকতে শেখায়, সবাইকে অনুপ্রাণিত করে, স্বপ্ন দেখতে বলে, সেই মানুষটার মুখে কি এমন হেরে যাওয়া কথা মানায় বলো? তুমি তো হারতে কখনো শেখনি। তোমার মনোবলের জাদু আছে শুদ্ধ। এই জাদুটা তুমি তৈরি করেছো। তুমি যা স্থির করো সেটা তুমি করে ছাড়ো। আমি তো এমন একটা শুদ্ধকেই চিনি, এমন শুদ্ধকেই জানি। আমার জানাটা তো ভুল হতে পারে না। আমি সেই শুদ্ধটাকে আবার দেখতে চাই, সবসময় দেখতে চাই। আমাকে দেখাবে না? শুদ্ধ কাঁদতে লাগলো। শুদ্ধ চোখের পানি মুছে দিয়ে অনেকদিন আগে একবার ধারাকে বলা শুদ্ধ কথা অবিকল শুদ্ধ মতো করেই ধারা বলতে লাগলো। কাঁদবেন না শুদ্ধ, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি পাশ করুন বা ফেল করুন, ভালো করুন, খারাপ করুন, আমি সব সময় আপনার সাথে আছি। সব সময়। অশ্রুসিক্ত চোখে শুদ্ধ ধারার দিকে আলতো করে তাকালো। তারপর ধারার ভরসা মাখা মুখের দিকে শুধু তাকিয়ে রইল। পরদিন সকাল সকাল ধারা শুদ্ধকে নিয়ে বাইরে বের হলো। হুইলচেয়ার টেনে একটা নিরিবিলি ফাঁকা রাস্তায় এনে থামল ধারা। শুদ্ধ ধারার মুখের দিকে তাকিয়ে রইল। কিছু বুঝতে পারল না। ধারা একটা মিষ্টি হাসি দিয়ে শুদ্ধ পায়ের দিকে ইশারা করে বলল, ডাক্তার বলেছে তোমাকে অবশ্যই নিচ থেকে হাঁটার চেষ্টা করতে হবে, পায়ের ব্যায়াম করতে হবে। তুমি আস্তে আস্তে পা মাটিতে রেখে হাঁটার চেষ্টা করো তো। শুদ্ধ কয়েকবার চেষ্টা করল, পারল না। একসময় ক্লান্ত মুখে বলল, হবে না ধারা। ডাক্তার রোগীর মন রাখার জন্য এরকম বলেই। আমি তো বুঝি, আমি কেমন পারছি। আমি পারবো না। শুদ্ধ ভরসা হারা নত মুখের সামনে ধারা তার ডান হাতটা বাড়িয়ে ধরল। সেই হাতের অনুসরণে ধারার মুখের দিকে শুদ্ধ তাকাতেই একটা ভরসা মাখা হাসি দিল ধারা। শুদ্ধ আস্তে করে ধারার হাতের মধ্যে নিজের হাতটা রাখল। ধারা শক্ত করে আঁকড়ে ধরল। আস্তে আস্তে কাপা কাপা পায়ে খুব কষ্ট করে হুইলচেয়ার থেকে মাটিতে পা রাখল শুদ্ধ। ধারার হাতটা ধরে উঠে দাঁড়ালো সে। এক কদম সামনে ফেলার চেষ্টা করতেই পড়ে যেতে নিল শুদ্ধ। ধারা দু হাত দিয়ে ধরে সামনে নিল। শুদ্ধ একটা হাত নিজের কাঁধের উপর তুলে নিয়ে তাকে হাঁটাবার চেষ্টা করতে লাগলো। পাশাপাশি থেকে শুদ্ধকে বারবার পড়ে যাওয়া থেকে সামলাতে লাগলো সে। এগিয়ে চলল সামনে। এরপর থেকে সত্যিকার অর্থেই ধারা শুদ্ধ পাশে থেকে সবটা সামলালো। ছাড় মতো সবসময় সাথে থেকে শুদ্ধকে উৎসাহিত করল, ভরসা দিল, ভেঙে পড়তে দিল না। তার শরীর ও মনের যত্ন রাখার পাশাপাশি তার কর্মজীবনেরও দেখভাল করল। শুদ্ধকে হুইলচেয়ারে করে তার কর্মক্ষেত্রে নিয়ে যেতে লাগলো। কখনো ঘরে কখনো বাইরে, যেভাবে শুদ্ধ একটু সুবিধা হয় সেভাবে ব্যবস্থা করল। শুদ্ধ থেকে কাজ বুঝে নিয়ে তার অনুপস্থিতিতে মাঝে মধ্যে ধারায় সামলে নিতে থাকল সেসব। যেখানে শুদ্ধকে নিয়ে যাওয়া প্রয়োজন ধৈর্যের সাথে যতক্ষণ সময়েই লাগুক ধারা নিয়ে যেত। যা সে একা একা সামলাতে পারত তা একাই করত। শুদ্ধ শুধু অবাক হয়ে দেখতে থাকে ধারাকে। এই মেয়েটাই একদিন সামান্য কিছুতেই ভড়কে যেত, নার্ভাস হয়ে পড়ত, কিছু পারত না। আর আজ সেই মেয়েটাই কিভাবে শক্ত হাতে ঘরে ও বাহিরে সবকিছু সামলে চলছে। কত বড় দায়িত্ব নির্ভয়ে মাথা পেতে নিয়ে নিয়েছে। তার উপর পুরো দস্তর শুদ্ধ শরীরের যত্ন রাখা তো আছেই। না সে হাল ছেড়ে দিচ্ছে আর না শুদ্ধকে ছাড়তে দিচ্ছে। একটা কথা আছে না, নারীকে তুমি যাই দিবে তা সে বহুগুণে তোমাকে ফিরিয়ে দেবে। সেই কথার যথাযথ বাস্তব প্রয়োগ ঘটালো ধারা। শুদ্ধ একসময় এই ধারাকে আত্মবিশ্বাসী, সাহসী, নির্ভয়া করেছিল। আজ সেই রূপ দিয়েই ধারা শুদ্ধ জীবনটাকে এলোমেলো হওয়া থেকে বাঁচিয়ে রাখল। ধারার ফুটবল হাতটাকে শুদ্ধ শক্ত করে তুলেছিল বলে আজ সে সেই শক্ত হাতের শুদ্ধকে আঁকড়ে ধরতে পারল। ফুটবল হতে দিল না। 5 বছর পর শুদ্ধ ধারা বসে আছে একটা অ্যাওয়ার্ড ফাংশনে। খোদেজা আসেনি। বরাবরের মতোই এমন অপছন্দনীয় জায়গায় না আসার জন্য সে শুদ্ধ ধারার 2.5 বছরের মেয়েকে দেখভালের বাহানা দিয়ে বাসায় থেকে গেছে। এই বছর সেরা কৃষি উদ্যোক্তার অ্যাওয়ার্ড পেয়েছে শুদ্ধ। সে এখন একজন পরিপূর্ণ সফল মানুষ, সফল কৃষি উদ্যোক্তা, দক্ষ ব্যবসায়ী এবং একজন মোটিভেশনাল স্পিকার। অসংখ্য গবেষণা চালানোর পর তার উদ্ভাবিত নতুন প্রজাতির ধান এখন কৃষি বিভাগ থেকেই স্বীকৃত।
বাংলাদেশের গ্রামে গ্রামে এখন সেই ধান চাষের ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। কৃষকদের দারিদ্র্যের জীবনে অনেকাংশেই পরিবর্তন এনে দিয়েছে এই ধান। ধানের সাথে সাথে শুদ্ধ র নাম এখন সমগ্র দেশেই ছড়িয়ে পড়েছে। তরুণ সমাজের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত শুদ্ধ। সে যে একজন পতিতার ছেলে এই খবরও এখন আর এত লুকিয়ে ছাপিয়ে নেই। সবাই জানে সত্য, শুদ্ধই জানিয়েছে। তবুও তাকে এই ব্যাপারে খুব একটা সমালোচিত হতে হয়নি, কারণ শুদ্ধ তার ক্ষুদ্র জীবনে এত কিছুই করেছে যে তাকে নিয়ে বলার মতো আরও অনেক কিছুই আছে। তার জন্ম পরিচয় এখন আর অত মুখ্য নয়। সেই দুর্ঘটনার 6 মাসের মাথাতেই শুদ্ধ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, আবার হাঁটতে পারে। ধারার যত্ন, সাহায্য আর নিজের মনোবলের জোরে ফিরে আসে স্বাভাবিক জীবনে। তারপর ধীরে ধীরে অর্জন করে জীবনের কাঙ্ক্ষিত সাফল্য। আল্লাহ দিলে এখন আর তার জীবনে কোন কিছুরই অভাব নেই। সফলতার চূড়ান্ত ধাপে পদার্পণ করে ফেলেছে সে। এই 5 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। চুমকির বিয়ে হয়েছে। শুদ্ধ ধারার জীবনে পরীর মতো ছোট্ট একটি রাজকুমারী এসেছে। কাজের পরিসর আরও বেড়েছে। জীবনের ধরন বদলে গেছে। রূপনগরের জন্য অনেক কিছু করেছে শুদ্ধ। সেখানকার কৃষকদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে। গ্রামের মানুষগুলো শুদ্ধকে নিয়ে অনেক গর্ববোধ করে। রূপনগরে অবিকল পূর্বের মতোই নতুন করে অর্ধপাকা দোচালা টিনশেডের বাড়ি বানিয়েছে সে। প্রতি মাসে 1 সপ্তাহ তারা সেখানে গিয়ে কাটিয়ে আসে। তাদের সেই প্রিয় রূপনগরে সাদা শার্টের উপর কালো স্যুট পরে অ্যাওয়ার্ড নেওয়ার সময় শুদ্ধ তার সাফল্যের পুরো কৃতিত্ব তার মা আর স্ত্রীকে দিয়ে দিল। তার আজকের এতদূর আসার পেছনে তাদের অবদানও তুলে ধরল। শুদ্ধ অ্যাওয়ার্ড নিয়ে যাবার পর হোস্ট শুদ্ধ প্রশংসার পর ধারারও ভীষণ প্রশংসা করল। তখন শুদ্ধ আলোচনার ভেতরে ছিল বলেই তার দুর্ঘটনার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার মধ্যকার সময়ে ধারার কৃতিত্ব সবারই টুকটাক নজরে ছিল। একজন আদর্শ স্ত্রী হিসেবে ধারাকে আখ্যায়িত করল। তারপর কিছু বলার জন্য স্টেজে আসার অনুরোধ করল ধারাকে। পাশে বসা শুদ্ধ দিকে তাকিয়ে একবার স্মিত হেসে খুবই সুন্দর মেরুন রঙের একটা ভারী শাড়ি গায়ে ধারা স্টেজে উঠে আসলো। এই ধারাও এখন আর সাধারণ কেউ নয়। গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন সে একটা স্বনামধন্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে আছে। মাঝে মধ্যে টুকটাক লেখালেখিও করে। যেই মেয়েটি আগে নিজে থেকে কোন কোথাও বলতে পারত না, আজ সেই মেয়েটি নিজের দৃষ্টিভঙ্গি, মতামত অকপটে তুলে ধরে তার লেখায়। জিপিএ 5 না পেলে জীবনে আর ভালো কিছু হবে না, এই ধারণাকে সে ভুল প্রমাণিত করেছে। ধারার বাবা কাকাও এখন তাকে নিয়ে গর্ববোধ করে। সবাই আগ্রহ করে ধারার বক্তব্য শোনার জন্য বসে থাকে। ধারা হোস্টের জায়গায় গিয়ে দাঁড়িয়ে মাউথ স্পিকারটা ঠিক করে সবার দিকে তাকিয়ে একবার মৃদু হাসল। তারপর আস্তে করে বলতে শুরু করল, খুব সাধারণ একটি মেয়ে ছিলাম আমি, গ্রামের আর 5টা সাধারণ মেয়ে যেমন হয়, হয়তো তার থেকেও আরেকটু বেশি সাধারণ। সিদ্ধান্তহীনতায় ভোগা, অন্যের উপর নির্ভর হয়ে থাকা, ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া ছিল আমার চিরাচরিত স্বভাব। এমন একটা সময় ছিল যখন আমার আগে পিছে শুধু অন্ধকারই চোখে পড়ত। নিজের বলতে কোন স্বপ্ন ছিল না, কোন লক্ষ্য ছিল না। একটা গন্তব্যহীন নাবিকের মতো অথই সমুদ্রে শুধু ভাসছিলাম। সেই সময় শুদ্ধ নামের এই মানুষটা আসে আমার জীবনে। তারপর হুট করেই একটা জাদুর মতো আমার অন্ধকারাচ্ছন্ন জীবনটা রঙিন বানিয়ে দেয়। ধারা মাথা নিচু করে মৃদু থামে। পেছনের কথা মনে আসায় খানিক আবেগী হয়ে ওঠে। শুদ্ধ দিকে এক পলক তাকায়। ধারাকে ভরসা দিতে চোখের পলক ফেলে শুদ্ধ মিষ্টি করে হাসে। নিজেকে ধাতস্থ করে ধারা আবারও বলা শুরু করে, তাকে নিয়ে আর নতুন করে কি বলবো। সে একজন অসাধারণ মানুষ। তার থেকে আমি অনেক কিছু শিখেছি কিভাবে নিজের লক্ষ্যে অটল থাকতে হয়, নিজের স্বপ্নের পেছনে লাগামহীন লেগে থাকতে হয়। স্বপ্ন কি, এটাও আমি তার থেকে শিখেছি। তার এই স্বপ্নের পথটা সহজ ছিল না। 7 বছর লেগে গেছে, তবে অবশেষে সে তার পরিশ্রম আর চেষ্টা দিয়ে তা অর্জন করেই ছেড়েছে। যেভাবে সে অনেক বছর আগে অর্জন করেছিল আমার মনটাকেও। সে আমার জন্য অনেক করেছে, অনেক। আমি আগে এরকম একদমই ছিলাম না। সে তার অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে আমার সেই নরবরে স্বভাবের আপাদমস্তক পুরোটাই পাল্টে দেয়। আমার নিজের সাথে নিজের পরিচয় করায়, স্বপ্ন দেখাতে শেখায়, নিজের হয়ে কথা বলতে শেখায়। আমার জীবনটা গুছিয়ে দিতে,
এই পৃথিবীতে লড়াই করার মতো যোগ্য বানাতে সে তার ভালোবাসা আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার সাথে সবসময় ছায়ার মতো লেগেছিল। আমি কি করেছি না করেছি তা কম বেশি অনেকেই জানে, কিন্তু সে আমার জন্য যে কতটা করেছে তা সকলেরই অজানা। আমার জীবনে তার কৃতিত্ব বর্ণনাতীত। আজ এই যে আমি এতগুলো লোকের সামনে স্টেজে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলে যাচ্ছি, এটাও তারই জন্য। নয়তো আমি তো আগে আমার ফ্যামিলির লোকের সামনেও ঠিক মতো কথা বলতে পারতাম না। আমি খুব অসাধারণ কিছু করেছি বলে আমার মনে হয় না, কিন্তু সে যা করেছে তা সাধারণ ছিল না। মেয়েরা এমনই, সংসারের জন্য তারা যেকোনো কিছু করতে পারে। তারা একটা বৃক্ষের মতো, সেই বৃক্ষকে একটা নতুন জায়গায় বেড়ে ওঠার সময় আপনি তাকে যত যত্ন দিবেন, সে ততটাই বড় হয়ে আপনার সংসারটাকে নিজের ছায়াতলে আগলে রাখবে। কিন্তু বেশিরভাগ মেয়েরাই সেই যত্ন, সেই সহযোগিতাটা পায় না। সেই বর্ণনাতীত যত্নটা আমি পেয়েছিলাম বলেই হয়তো প্রয়োজনে আমি আমার পরিবারের জন্য কিছু করতে পেরেছি। একটা সংসার, একটা সম্পর্ক, একটা বন্ধন তো এমনই হওয়া উচিত, তাই না? যেখানে দুজনের শক্তি হয়ে থাকবে। যখন একজন ফুটবল হয়ে পড়বে তখন আরেকজন শক্ত থাকবে, আবার যখন সে ফুটবল হয়ে পড়বে তখন অপরজনকে শক্ত থাকতে হবে। দুজন দুজনের দিকে নিজেদের সহযোগিতার হাতটা বাড়িয়ে রাখবে, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। যখন আপনি এই বিশ্বাসটা পাবেন যে আপনার যাই হয়ে যাক, আপনার পেছনে একটা ভরসার হাত সবসময় বাড়ানো আছে, তখন আপনি কখনো পুরোপুরি ভেঙে পড়তে পারবেন না। জীবনে যতই ঝড় ঝাপটা আসুক আপনি তার মোকাবেলা করতে পারবেন। একটা সংসারের জন্য দুজনকেও দুজনের দিকে সমানভাবে সহযোগিতার হাত বাড়াতে হবে। একে অপরের স্বপ্নকে নিজের মনে করে চলতে হবে, আস্থা, বিশ্বাস, ভরসা দিতে হবে, ভালোবাসায় রাখতে হবে দুজনকেও, শুধু যে কোনো একজনকে না। দেখবেন যেই সমস্যাই থাক একদিন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সংসার সুন্দর হবে, জীবনে প্রকৃত সুখ আসবে। তাই শুধু অর্ধেকটা না, এবার থেকে পুরোটাই বলুন, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে।